তাহলে প্রিয়ার কথা থেকে দুটো জিনিস উঠে এলো। একটা হচ্ছে যে যতই ঝগড়াঝাটি অশান্তি হোক, আলটিমেটলি কোনো অনুষ্ঠান পারপাসে পরিবারের সব লোক একত্রিত হয়ে যায়, তাই তো? তার মানে পরিবার সবার আগে, এটা কিন্তু ফুল প্রুফ হয়ে গেল প্রিয়ার তরফ থেকে। প্রিয়া বলছে যে অনেক মনোমালিন্য, অনেক ঝগড়াঝাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু আজকের এসে আমাদের অল্প বিস্তর হলেও কথাবার্তা হয়েছে, এর বাড়ি আমি গেছি, ওরা আমার বাড়ি গেছে, এরকম হয়েছে। তো এটাই তো পরিবার, পরিবারে তো মনোমালিন্য হবেই, তারপরেও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সেটা পার্সোনালি মিটিয়ে নিতে হয়। কিন্তু সেটা যদি সোশ্যাল মিডিয়াতে চলে আসে তাহলেই তো মুশকিল। এবার আমরা জানি তোমরা ব্লগার, তোমাদের কিছু দেখাতে গেলে এইসব জিনিসগুলো চলে আসে, কিন্তু তোমরা ব্লগারের থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল ব্লগার, তার জন্য তোমাদের বাড়ির কেচ্চা কেলেঙ্কারি তোমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে আসো। তাতে তোমাদের যতটা লাভ না হয়, বাইরের লোকেদের কিন্তু সেটাতে বেশি লাভ হয়। কীরকম? কারণ এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে আছে, তারা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু পায় তাহলে নিয়েই তারা বক্তব্য রাখবে। এবার কিছু ভিউয়ার্স আছে, তারা কিন্তু মজা দেখবে। তো এটাই বাস্তব। তাই পরিবারের কথা পরিবারের মধ্যেই রাখতে হয়, পরিবারের বাইরে আসলেই কিন্তু ঝামেলা। তো এতদিন পর যদি সেটা প্রিয়ার চেতনা হয় তাহলে ভালো কথা। কিন্তু আমার যেটা মনে হয় যে প্রিয়া সবসময় একটা কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল টাইটেল দেওয়ার চেষ্টা করে, আর যখনই সেটা দেওয়ার চেষ্টা করে তখনই সেখান থেকে ওই সব জিনিসগুলো, ইস্যুগুলো ক্রিয়েট হয়, আর সেটা নিয়েই কন্ট্রোভার্সি শুরু হয়। তখনই একটা দুটো কথার উত্তর দিতে গিয়ে কন্ট্রোভার্সিটা চাউর হয়, আর সেটা নিয়ে তখন ভিউয়ার্সরাও বলে, একে অপরের মধ্যে তখন কাদা ছোড়াছুড়ি হয়। তো আমার মনে হয় এটা যতটা কম করবে তত ভালো। প্রিয়া যদি নিজের কাজকর্মের প্রতি কনফিডেন্ট থাকে যে ভাই আমি যেই কাজকর্ম করি, যেগুলো ডেলি লাইফস্টাইল দেখাই, তাতেই আমার ভিউয়ার্সরা আমাকে পছন্দ করে, আমার কন্টেন্টের অভাব নেই, আমি কন্টেন্ট অনেক পাই, আমার একটা দিনে 4টে ভিডিও করার মতো এলিজিবিলিটি আছে, ও নিজেই বলেছে, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দেওয়া দরকার নেই, সুস্থ স্বাভাবিকভাবেই চললে হয়। বাই দ্য ওয়ে, ওর কমেন্ট বক্সে কেউ একজন বলেছে যে তোমাদের বাড়িতে তোমাদের দুই ভাই, ওরা দুই ভাই খুব ভালো, তারপরে ও তোমাদের মধ্যে এই সুন্দর মেলবন্ধন দেখে ভালো লাগছে, তাহলে তুমি মধ্যখানে কুটকামড়টা দেওয়া বন্ধ করবে বা চিমটি কাটাটা বন্ধ করবে। তখন সে বলছে, মানে প্রিয়া বলছে, চিমটি শুধু আমি কাটি না, এটাই তো তোমার বক্তব্য, এখানেই তো তোমার প্রবলেম। সেটা হচ্ছে তুমি চিমটি কাটো না, অন্য কেউ কাটে না, এরকম কথা কিন্তু বলা হয়নি, বাট তোমাকে বলা হয়েছে যে তুমি চিমটি কেটো না সোশ্যাল মিডিয়াতে এসে। ঠিক আছে, অন্য কেউও চিমটি কাটে হয়তো, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে সেরকমভাবে দেখা যায় না, যার জন্য তার দোষটা ধরা যায় না। তুমি সেটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে ফেলো, হেদিয়ে ফেলো, তার জন্যই তোমাকে বলা হচ্ছে। বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রিয়ার মানে ভাসুরের কাছে প্রিয়ার ছেলেটা ছিল বেশ কিছুক্ষণ, এবং তাদের মধ্যে বেশ একটা খুনসুটি হচ্ছিল। আমার সেটা খুব ভালো লাগছিলো, কারণ আলটিমেটলি সেটা ওর জেঠুর সঙ্গে ভাইপোর যে সম্পর্ক, সেটা বেশ সুন্দর দেখিয়েছে, ক্যাপচার হয়েছে কল্পনার ভিডিওতে, সেটা খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এদিকে প্রিয়া কাজ করছিল, তো বাচ্চাটাকে ধরার জন্য ওর শাশুড়ি বলেছিল যে আমি বাচ্চাকে ধরছি, তুমি কাজকর্মগুলো করো, ঠিক আছে? তো শাশুড়ি তারপরে মনে হয় বড় ছেলের কাছে দিয়েছে, তো বড় ছেলের কাছেই কিন্তু ছিল, ওদের ঘরেতেই ছিল, সারাক্ষণ দেখছিলাম। এবং তারপরে যখন কান্নাকাটি করছিল প্রিয়ার কাছে, সে তখন ঘ্যান করছিল, সেটা হচ্ছে ওর খিদে পেয়েছিল বলে, তার জন্য খিদে ঘুম পেয়েছিল, সেগুলো করিয়ে দিল ওর মা, তারপরে কিন্তু ওর মা নিশ্চিত। তো এই যে যখন আমাদের ছোট বাচ্চা থাকে, তো ছোট বাচ্চা ধরার জন্য একটা লোকের কিন্তু খুব প্রয়োজন, যেটার জন্য আগের দিন প্রিয়ার আক্ষেপ ছিল যে আমার শাশুড়ি একটু বাচ্চাটাকে ধরলে আমি কাজগুলো করতে পারি, কিন্তু শাশুড়ি অন্য ঘরে চলে গেল, এটা বলেছিল। কিন্তু আলটিমেটলি দেখা গেল কিন্তু ওর শাশুড়ি খুব বৈষয়িক, ও নিজেই স্বীকার করলো যে আমার মা কিন্তু সমস্ত কিছু খাবার দাবার তুলে রাখে না, সেগুলো দিতে থাকে এবং লাস্টের দিকে কম পড়ে। কিন্তু আমার শাশুড়ি এখান থেকে শিখেছি যে কিছুটা কাটিয়ে তুলে রাখতে হয়, তারপরে কম পড়লে সেখান থেকে দাও, আর নাহলে সেগুলো অন্য সময় কাজে লাগাও। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রিয়ার শাশুড়ি কিন্তু প্রচুর বৈষয়িক, এবং তার কাজকর্ম দেখেও বোঝা যাচ্ছে, কারণ তিনি কিন্তু সমস্ত বাজার হাট করে নিয়ে এসছে, বাপের বাড়ি ওখান থেকে কিন্তু রাঁধুনি নিয়ে এসছে, কাজের লোক নিয়ে এসেছে, সমস্ত তিনি করেছেন। তাহলে তিনি যদি বৈষয়িক না হতো, সুষ্ঠু পরিচালনার ক্ষমতা যদি তার না থাকতো, তাহলে তো তিনি সেটা করতে পারতো না। তাহলে প্রিয়ার মধ্যে একটু হাউমাউনেস আছে, আর প্রিয়া কিন্তু আজকের ডেটে এটা স্বীকার করেই ফেললো যে ওর মা
হয়তো এমনি পরিশ্রমী, কিন্তু ওর মা অত বুঝে চলতে পারে না, অত মানে যে এটা তুলে রাখতে হবে, মানে বৈষয়িক জ্ঞানটা কম তুলনামূলক। ওর শাশুড়ির কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং অনেক বৈষয়িক জ্ঞান আছে, ও নিজেই স্বীকার করলো সেটা, এবং বলল যে শাশুড়ি আবার এসেছে, কথাবার্তা হয়েছে, রাগ অভিমান যাই থাক সেগুলো ভুলে কথাবার্তা হয়েছে। আর সেটা আমরা দেখলামও প্রিয়ার ভিডিওতে, যে ওর শাশুড়ি মা হচ্ছে ওর সাথে সবজির ওখানে, ও যখন সবজি কাটছিল ওখানে বসেছিল, তারপরে যখন ও ঘোল বানালো তখনও কিন্তু ওর শাশুড়ি মা খেতে এলো। তাছাড়া তো দিদা শাশুড়ি আছেন, আরও সব যারা বয়স্ক মহিলা তারাও সবাই ঘোল টোল খেলো, ও ঘোল বানিয়েছে, টক দই ছিল সেগুলো দিয়ে। তাহলে বুঝতেই পারছো যে একটা মেলবন্ধন দেখা যাচ্ছে। আর এটাই তো চাই, শাশুড়ি আর দুই বৌমা, শাশুড়ি ভিডিও করেন না, দুই বৌমা ভিডিও করে, তো শাশুড়ি তো দুজনেরই, সবার কাছেই যাবে, সবার কাছেই সমান। আর যেহেতু ছোট ছেলে সবসময় থাকে, তাই জন্য বড় ছেলে যখন আসে তখন তাদের প্রতি একটু টানটা একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক, ওরা তো সবসময় থাকে না। তো সেই ব্যাপারটা প্রিয়া যদি অ্যাকসেপ্ট না করতে পারে তাহলে তো খুব মুশকিল। আমার এখানটা পাউডার লেগে গেছে, তো যাই হোক, তাহলে সেটা বুঝতেই পারছো একটু সমস্যা। তো যাই হোক, প্রিয়া যেটা দেখালো সেটা হচ্ছে যে ও সেদিনকে যে ভিডিওটা দিয়েছিল, মানে কালকের, সেই ভিডিওটার পর থেকে দুপুর থেকে ভিডিও, তো সেখানে কলমি শাক দেখালো এবং হচ্ছে আলু ভাজা, ডাল আর হচ্ছে মাংস। বললো আজকে সব রান্না আমি করব, কারণ হচ্ছে ওরা আমার হাতে রান্না খেতে চেয়েছে, বলল যে ওর বর মাংসটা রান্না করবে। তো সব রান্নার মধ্যে কী ছিল? কলমি শাক, ডাল, আলু ভাজা আর হচ্ছে মাংস। তো মাংস যদি বর করে তাহলে করতে হবে ওকে কি, ডাল, আলু ভাজা আর তোমার কলমি শাক ভাজা। তো তার মধ্যে আবার দেখলাম যে একটা, যে যিনি ছিলেন দিদি মতো সেই শাশুড়ি, তো তিনি হচ্ছে আলু ভাজাটা করেছে। তো আলু ভাজাটা দেখলাম বেশ কালো কালো করে পুড়িয়ে ফেলেছে এবং তার মধ্যে নাকি পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ আলু ভাজা হয়েছে। ও বললো যে পেঁয়াজ পরে দিয়ে ও আলু ভাজা করতো, কিন্তু উনি আগেই দিয়ে ফেলেছে। তো দুটোর আলাদা নাকি টেস্ট, ঠিক আছে। আমরা পান্তা ভাতে আলু পেঁয়াজ ভাজা খেয়েছি, তো আগে আলুটা অনেকটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে আলু ভাজা খেয়েছি, কিন্তু এরকম কালো কালো করে কিন্তু আলু ভাজা খাইনি, সেটা মানে একটু লালচে টাইপের হয়েছে, সেরকম করে নামিয়ে নিয়েছি। তো সেইটা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, বা জল ঢালা ভাত খেতে পেঁয়াজ আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগে, এটা আমি খেয়েছি। তাছাড়া পেঁয়াজ আলু ভাজা আমি খুব একটা কোনো দিন খাইনি। তো ওরা বললো দুরকম টেস্ট হয়, একটা আগে দিলে একরকম টেস্ট, পরে দিলে একরকম টেস্ট। তারপরে বললো যে আমার ডালের প্রশংসা সবাই করেছে। প্রিয়ার কিন্তু একটা স্বভাব আছে, সেটা হচ্ছে নিজের প্রশংসা নিজেই করে কেউ করুক না করুক নিজের প্রশংসা নিজে করে, সেলফ অবসেসড। সেটা একেবারে খারাপ জিনিস না, সেটা ভালো, যে কে কখন প্রশংসা করবে তার দরকার নেই, ততক্ষণ দেরি করবো না ভাই, আমি আমার নিজের প্রশংসা নিজেই করে নেবো। ধর নিজেই বললো যে সেই ডালটা সবাই ভালো খেয়েছে, টমেটো দিয়ে, আর কি বললো যে তোমার হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন আর টমেটো দিয়ে নাকি ডালটা করেছে, সবাই খুব ভালো খেয়েছে। তোমার বালতি ডাল হয়েছিল। তারপরে দেখলাম যে একটা বড় কড়াই খাসির মাংস রান্না করেছে, 2 কেজি খাসির মাংস একদম তলায় পড়ে আছে, সেটাই অভি নাড়াচাড়া করেছে। আর বললো আমি রান্না যারা করে তাদেরকে খুব মানে সম্মান করি। হ্যাঁ, রান্নার কাজ, রাঁধুনির কাজ কিন্তু অনেক বড়, কারণ মানুষের পেটটাই আসল, এই পেটের জন্যই এত লড়াই। আর সেই পেটটা যদি ঠান্ডা করে কারা, তার রাঁধুনিরা। তো রাঁধুনিদের তো রেসপেক্ট অবশ্যই মানতে হয়। আর রান্নার কাজটা কিন্তু এত সোজা কাজ নয়, যথেষ্ট কঠিন কাজ। যারা করে, যাদের অভ্যাস আছে তাদের জন্য ভালো। হ্যাঁ, মানে বড় যে কাজের কথা বলছি, বাড়িতে তো মোটামুটি সবাই রান্নাবান্না করে, কিন্তু এই যে কাজের বাড়ি রান্না করা এত সহজ নয়, অনেক কনফিডেন্সের দরকার হয়। তো সেইটা বলছে যে আমার বরের সঙ্গে আলোচনা করছিলাম, আমরা দুজন মিলে গিয়েও রান্না করতে পারি। এই তো না, কদিন আগে তুমি বললে যে তোমার বর একটা 20,000 টাকার চাকরি পেয়েছে, কিন্তু আমি 20,000 টাকার চাকরি বরকে কেন করতে দেব? মাসের শেষে গিয়ে আমার বর 20,000 টাকা পাবে চাকরি করে। সেক্ষেত্রে আমাদের প্রমোশনাল ভিডিও শ্যুট করে একদিনে 18,000 টাকা ইনকাম করতে পারি, তার জন্য আমি আমার বরকে কাজে পাঠাই না। আবার এখন বলছে তুমি রাঁধুনির কাজে যাবে, কখন যাবে? এই তো বলছো প্রমোশনাল ভিডিও শ্যুট, তারপরে বলছো যে 3টে সোশ্যাল মিডিয়ায় 3 জায়গায় কাজকর্ম, ঠিক আছে, তারপরে হচ্ছে নাটকের ভিডিও, তারপর ব্লগিং, আবার রান্নার কাজ, মানে কত করবে? সব কাজ কি তুমি করবে? বাইরের কোনো লোক কোনো কাজ করবে না? যাই হোক, এগুলো অনেকে ভাবনা চিন্তা করে যে এটা করবো, ওটা করবো, সেটা করবো, আলটিমেটলি দুটো বাচ্চা ট্যাঁ প্যাঁ সামলে কোথায় রান্না করতে যাবে? বাচ্চা তো ট্যাঁ করে আরম্ভ করে দেবে। এগুলো তো বাচ্চাটা নেওয়ার আগে ভাবা উচিত ছিল যে আমরা যদি রাঁধুনির কাজ করি কোনো দিন, ঠিক আছে, বলা সহজ, করাটা এত সহজ নয়।
তো মানে ওর ভাবনা যে এটা আমি করব, ওটা আমি করব, সেটা আমি করব, সবটা আমি করব। তারপরেই বললো দেখো আমার রান্নাঘর কেমন হয়ে আছে, এলোমেলো, এই সেই হ্যান ত্যান কাজ। একটা জিনিস ও দেখেছো, ও কিন্তু কাজকর্ম করে না তা না, ও কিন্তু কাজকর্ম করে, কিন্তু কাজকর্মর থেকে বেশি বকে। বেশি বকে কি, যে এই কাজ ওই কাজ সেই কাজ পড়ে আছে সব সমস্ত। দেখলাম যে ওর একটা কাজের দিদি এসছে, সে ঘর গুছিয়েছে, বিছানা গোছাচ্ছে, ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে টুছেছে, তাহলে সে রান্নাঘরটাও নিশ্চয়ই গোছাবে। তাহলে তারপরেও বলবে কাজ 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 কেন? কিসের জন্য বলো? তুমি তো দেখাচ্ছ তোমার লোক নিয়ে এসেছো, সে বিছানা পর্যন্ত গোছাচ্ছে, তাহলে তারপরে বলছে এই দেখো ঘরটা পুরো গোছানো হয়ে গেছে, মানে মোটামুটি গোছানো হয়ে গেছে। তাহলে না পুরোটাই গোছানো হয়ে গেছে? তো আমরা তো দেখলাম ওই দিদি বিছনা বিছনা ঝাড়ছে, সোফা ফোফা ঝাড়ছে, সমস্ত কিছু করছে, তাহলে তোমার ঘর তো পরিষ্কার হবেই। তো সেটা যদি আগে তুমি লোকটা পেয়ে যেতে তাহলে আরেকটু আগে হেল্প হতো, এই যা। তো যাই হোক, সেখানে রান্নাঘরে যদি সমস্ত জিনিসপত্র দিয়ে রান্না, চা, এই শেক ফেক এটা সেটা হয়, তাহলে তো একটু রান্নাঘরে এলোমেলো হবে, আর কাজের সময় তো এরকম হয়ই। তো সেটা যখন ক্যামেরা বন্দি করবে ওরকম হ্যাপাজার্টি লাগবে, আর সেটা দেখিয়ে তুমি বলছো এই কাজ 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 কাজ, আলটিমেটলি তো তুমি ওখানে কাজগুলো করছো না, তুমি তো দিদি তোমার ওই কাজগুলো করছে। হ্যাঁ, তুমি ঘোলটা বানিয়েছো, তুমি হচ্ছে ব্যানানা শেক বানিয়েছো চিড়ে ফিরে দিয়ে বাচ্চাদের জন্যে, তারপরে তুমি হচ্ছে কলমি শাকটা কেটেছো, আর হচ্ছে তোমাদের ওই ডালটা করেছো তুমি, আলু ভাজাটা অন্য লোক করেছে, আলটিমেটলি তুমি করেছো পালং শাকটা, আর কলমি শাকটা, আর করেছো ডালটা, এই দুটো তুমি করেছো। অভি করেছে মাংসটা। তাহলে তুমি কাজ 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 করে পাগলা হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, তারপরে বাসনপত্র সব ওনারাই মেজেছে, তাই না? এবার তুমি সকালবেলা উঠানটা ঝাড় দিয়েছো, পরিষ্কার করেছো, এগুলো করেছো, এবং তোমাদের বাড়িতেই রান্না হয়েছে, কারণ জল টেনে টেনে নিয়ে যাওয়ার সমস্যা, আর প্রচুর রোদ পড়েছে, তাই জন্য উপরে তো এইসব প্লাস্টিক দেওয়া আছে দেখলাম, আর ওখানেই রান্না হয়েছে। আর খাওয়া আবার যেখানে তোমার ভাসুরের বাড়ি সেই বাড়িতেই হয়েছে টেবিল পেতে, কারণ ওখানটা ফাঁকা জায়গা আছে, ওখানে খাওয়াতে সুবিধা হবে। তো রান্নাবান্না করেছে তোমাদের বাড়িতে কিছু লোকজন যারা কীর্তনের দিনে কাজকর্ম করেছে, আর কিছু বড়রা আছে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। আর যা বুঝলাম ওই দিনই তোমাদের মাপঝোপ মোটামুটি একটু হয়েছে মৌখিক আকারে, এবং সেই জন্যই ওই ভাসুরে এসেছিলেন, উনি মনে হয় ওগুলো করেন। তো উনি এসে সমস্ত কিছু সলভ করেছে, এই জন্য তুমি বলেছো যে খেয়ে যেতে। হ্যাঁ, তো উনি এসেছেন, তোমাদের সমস্ত কিছু করেছে, আর যেহেতু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেখানে স্বাভাবিক ব্যাপার তাকে খেতে বলতেই হয়, আর সেটা তোমরা করেছো, ভালো হয়েছে। তো তোমাদের সব ভাসুররা খাচ্ছিল, তোমার বর, তোমার বড় ভাসুর, আর ওই ভাসুর, এই সব মিলিয়ে কিছু ভাসুর খাচ্ছিলেন। আর যেটা মনে হলো কল্পনার বাবা খেতে বসেছিলেন, তুমি সবাইকেই ভাসুর বানিয়ে দিয়েছো। আচ্ছা, তারপরে তুমি বললে যে কী যেন বলে, আরও সব অন্যদের বললে যে সেই সব ভাসুরাও আসবে খেতে। তারপরে একজন ননাসকে দেখালে, তিনিও ঘোরাঘুরি করছিলেন, তিনিও খাবেন। তো সমস্ত কিছু তোমরা ওই সোলার প্লেটে বেড়ে নিচ্ছিলে দেখলাম। আর তারপরে ওদিকে কল্পনাকেও দেখছিলাম, সেও খাবার দাবার বাড়ছিল, সেও বলল যে আমি ওইদিকে যাবো ভেবেছিলাম, কিন্তু আমি বাবুকে সামলালাম, আর হচ্ছে আমার ছেলেটাকেও একটু সামলালাম, ঘরদোর পরিষ্কার করলাম, আর পুজোটা দিয়ে দিলাম। আর একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে কল্পনা দুই বাড়িতেই পুজোটা কিন্তু দিয়ে দিয়েছে, কারণ তার শাশুড়ি বলেছে যে যখন তুমি পুজো দিচ্ছ দুটো ঘরেরই পুজো দিয়ে দাও। আর এটাই তো শাশুড়ির বলা উচিত, এটাই তো শাশুড়ির থেকে কাম্য, যে ছোটো বউ এদিকের কাজ করছে, তুমি তোমার এই দিকের কাজগুলো করো, আর ছোটো বউ যেহেতু এদিকের কাজগুলো করছে, তুমি তাহলে বাচ্চাটাকে একটু সামলাও, এরমভাবেই তো আন্ডারস্ট্যান্ডিং হয়। তো যাই হোক, তো দেখলাম যে ওর বাচ্চার হচ্ছে পা দুটো মনে হয় হেজে গেছে, হাঁটতে হাঁটতে দুটো মানে উড়ু ঘষা খেয়ে খেয়ে হেজে গেছে, তো তার জন্য ডাক্তার দেখাবে বলছে, আর তোমার সবাইকে আর কি রেমেডি দিতে বলছে। তো আমি যতদূর জানি যে নারকেল তেল লাগালে জিনিসটা ঠিক হয়ে যায়, যতদূর জানি, আর না হলে পাউডার লাগাতে হয়, এই দুটোই জানি। তো পাউডার বলছে দলা দলা পাকিয়ে যায়, তাহলে আমার মনে হয় যে হেজে গেলে আমার মনে হয় নারকেল তেল দিয়ে একটু হাওয়া লাগালে অনেকটা ঠিক হয়ে যায়, বাচ্চা ছেলে তো। তো যাই হোক, তারপরে যেটা দেখা গেল যে খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে এদিকে প্রিয়া দেখালো যে মানে ও একটা ব্র্যান্ড শ্যুটের জামা পেয়েছিল, তো সেই মানে কুর্তি আর মানে প্যান্ট একটা টাইপের পেয়েছিল, টু পিস টাইপের, তো সেটা পরেছে। তো ওর বর নাকি বলেছেন প্রতিদিন তোমার নতুন নতুন জামা, তো ও বলছে হ্যাঁ প্রতিদিন আমার নতুন নতুন জামা, সবাই ভাবে কিন্তু এই জামাগুলো কোত্থেকে আসছে, ব্র্যান্ড প্রমোশনের জন্য এগুলো আসছে, তার জন্য তো প্রমোশন ভিডিওর জন্য এগুলো পাই। তবে জামার কাপড় কোয়ালিটি একদম ভালো নয়, সেটাও বললো, দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু ও বললো ভালো নয়, আর কাটিং শেপটা একদম ভালো নয়। অ্যাকচুয়ালি ও যে পরেছে ওর সঙ্গে এমন হয়েছে, মানে এত চুড়িদারে মানে টু পিসের কাটটা এতটাই বাজে, আর প্যান্টটা এতটাই টাইট টাইপের, দেখেই বোঝা যাচ্ছে। তো ও সেটাকে খুলে
ফেলতে পারলে বাঁচে, কারণ একে গরম, তারপর ওরকম একটা জামা যেগুলো পরে মানে ঠিক ইজি হতে পারছে না, তাই সেটা খুলে আবার নাইটি পরে নিয়েছে। সেটা খুব ভালো করেছে, ওই প্রমোশনের জন্যই মানে জামাটা পরেছিল যা বুঝলাম। তারপরে বললো যে হয়তো শাড়ি পরতাম, কিন্তু আজকে তত লোকজন নেই, আর তাছাড়া আমি এতেই কমফোর্টেবল, শাড়ি পরে আর বারবার বাচ্চা সামলানো হেনাতানা একটু কষ্টকর। হ্যাঁ, এটা সত্যি কথা, বাড়ির কোনো অনুষ্ঠান হলে শাড়ি পরলে দেখতে ভালো লাগে, কিন্তু সবসময় শাড়ি পরাও যায় না, বাচ্চা নিয়ে ট্যাম্যা করবে সারাক্ষণ, তাকে খাওয়াও ঘুম পাড়াও, আর তার মধ্যে শাড়ি পরে অস্বস্তি, তার থেকে নাইটি ঠিকই আছে। পরে যদি কাজ করতে সুবিধা হয়, যেটা পরে কাজ করতে সুবিধা হয়, আমার মনে হয় যেটাই পরে কমফোর্ট হবে অথচ দৃষ্টিকটু হবে না, সেটা পরে কাজ করাটাই ভালো। তো আজকে দেখলাম যে একটা ওড়নাও লাগিয়েছে গায়ে, সেটা ভালো লাগছে। অ্যাকচুয়ালি ও নাইটি পরেই থাকে এবং ইনারটা পরে না বলে দেখতে খুব অড লাগে। তো এখন মনে হয় যেহেতু বাড়িতে লোকজন ছিল সেহেতু সব ঠিকঠাকই ছিল, আর তার সঙ্গে ওড়নাটাও নিয়েছিল ঠিক মতো। তো আলটিমেটলি দিনের শেষে এটা দেখা গেল যে হ্যাঁ, ওদের পরিবারের মধ্যে যে একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা হয়তো পরেও থাকতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে কাজের সময় কিন্তু ঠিক হয়েছে। ও ওদের বাড়িতে যাচ্ছে, ও ওর ঘরে যাচ্ছে, হয়তো সামনাসামনি মৌখিক আলাপটা হচ্ছে না, বাট ওর বাচ্চা ওদের বাড়িতেই থাকছে। মানে আমি দেখলাম যে আয়ুষকে ওদের বাড়িতে ওই ভাইটার সঙ্গে খেলতে ওরা দুজনে মিলে ঘর তৈরি করেছে, ঘরের মধ্যে ঢুকেছে, সুন্দর লাগছিল। এটাই তো দরকার, দুটো বাচ্চাই ধরো কাছাকাছি বয়সী, তো তারা একসঙ্গে হচ্ছে, সেটা ভালোই লাগছে। আর ওদিকে হচ্ছে যে তোমার ওই বাচ্চাটাও ওর জেঠু জেঠিমার কাছে ছিল, সেটাও দেখলাম, সেটাও ভালো লাগলো। তো সব মিলিয়ে ওভারঅল মানে কাজের পরের দিন, মানে কীর্তনের পরের দিন, মানে যেই পরিবেশটা বা যেই জিনিসটা দেখিয়েছে সেটা দুজনের ভিডিও থেকেই পজিটিভিটি এসেছে, নেগেটিভ কিছু দেখায়নি, এবং ভালো লেগেছে এই জিনিসটা। দেখো, বাইরের লোকেরা অনেক কথা বলতে পারে, মানে ভিউয়ার্সরা যাদেরকে আমরা চিনি না, তারা ভিডিওতে ভিউজ দেয়, সেহেতু অবশ্যই আমাদের কাছে তারা অনেক গ্রহণীয়তা পায়, কিন্তু তারা তো আমাদের ফ্যামিলির ম্যাটারটা বুঝবে না, কি হয়েছে, কেন হয়েছে, কতটা হয়েছে, কী দোষ না দোষ, তো তারা 20 মিনিটের 25 মিনিটের ব্লগ দেখেই বলতে শুরু করে দেয়। তো তাদের কথাটাতে এত বেশি প্রায়োরিটি দেওয়ার তো দরকার নেই। যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে, দু তরফের লোকের কাছেই বলা, যে তাহলে সেগুলোকে ইগনোর করে ফেলো না, তাহলেই তো সমস্যা নেই, তাই না? আর পজিটিভিটি নিয়েই চলো না। এত লোক তোমাদের পজিটিভ কমেন্ট করছে, প্রিয়াকে তো প্রচুর লোক পজিটিভ কমেন্ট করে, ও নিজেই বলে, দু একজন নেগেটিভ কমেন্ট করে, তো ওই দু একজনকে তো ইগনোর করতে হবে, নাকি সেগুলোকে বলে কন্ট্রোভার্সি তৈরি করা হবে যাতে কিনা সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়। অ্যাকচুয়ালি দেখো, এটা বাস্তব যে কল্পনার কিন্তু ইনকাম না করলেও চলবে, এবার টাকা কারোর বেশি হয় না। কল্পনা নিজেও বলছে যে আমি প্রতিদিন ব্লগ দিতাম না, কিন্তু আমার বর আসার আগে পর্যন্ত আমি অল্টারনেটিভ ডেতে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। বর আসতে আমার একটু সুবিধা হয়েছে, অনেক কাজে হেল্প করে বলে আমার ভিডিও করতে সুবিধা হচ্ছে, তাই জন্য আমি রেগুলার ভিডিও দিচ্ছি, এবং আশা করছি যে আমি এটাকে কন্টিনিউ করব, কারণ তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আর পয়সা তো কারোর কম হয় না। আমারও বক্তব্য এটা যে আমি যদি আমার সমস্ত কাজকর্ম করে টাইম পাই, সেই টাইমে আমি যদি ফালতু ওয়েস্টেজ না করে ভিডিও বানাই, আর সেই ভিডিও দেখে যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করার লোক পাওয়া যায় এবং আমি টাকাটাও ইনকাম করতে পারি, মানে দুটো জিনিস হচ্ছে, এক তো পয়সাও ইনকাম হচ্ছে, দ্বিতীয়ত আমি লোকের ভালোবাসাও পাচ্ছি, তাহলে আমি কেন ভিডিও বন্ধ করব? এটা তো কথা নয়। আমি যদি সুস্থ স্বাভাবিক ব্লগ দিই এবং সেই ব্লগ যদি লোক দেখে পছন্দ করে, মানে আমার অ্যাডমায়ারার তৈরি হয়, তাহলে আমি অবশ্যই ব্লগ দিতে পারি। শুধু কুটকাচালিটা যেন না হয়, কেউ কাউকে টিপ্পনিটা যেন না কাটে, কেউ কাউকে যেন কুটকামড়টা না দেয়, তাহলেই হয়। ঠিক আছে, এবারে আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রিয়া কিন্তু বেশি হাউচাও করে। কল্পনা যে কুটকাচালি মানে কুটকামড় দেয় না তা নয়, কুটকাচালি সরি, কুটকামড় দেয় না তা নয়, ও হয়তো কুটকামড় দেয়, সবটা কিন্তু আমরা পর্দায় দেখতে পারছি না। সবাই কিন্তু মানে বাইরে এসে হাউচাও করে না। প্রিয়ার যেটা সবথেকে মেন মানে ভুল পয়েন্ট, সেটা হচ্ছে প্রিয়া এসে ওই বাড়ির জিনিসপত্রগুলো এসে হাউমাউ করে ভিডিওতে বলে এবং বেচে, এবং তাতে কী হয়, জিনিসটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি কেচ্চা হয়ে গেল। আর ফ্যামিলি কেচ্চা হলে বুঝতেই পারছো সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও পড়ে যাবে, বেশ তখন সেটা চলতে থাকবে। এবার প্রিয়া কিন্তু মানে নিজের টাইটেল থাম্বনেলের জন্যই এরকম কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র নিয়ে আসে মার্কেটে, আর তারপরেই এই সমস্যা হয়, তখন বলে আমি আর কন্ট্রোভার্সি নিতে পারছি না। সেটা বললে তো হবে না, তুমি তো শুরুটা ওরমভাবে করো, তাহলে তুমি নিজেকে আগে সেভ করো, নিজেকে আগে এই কুটকাচালি থেকে বের করো, তুমি আগে নিজে কন্ট্রোভার্সি ছোড়া বন্ধ করো, তুমি আগে পারিবারিক কেচ্চা বাইরে বের করা বন্ধ করো। এই যে তুমি উত্তরটা দিলে যে আমি শুধু চিমটি কাটি না, অনেকেই চিমটি কাটে, এর মানেটা কী?
এটার মানেটা হচ্ছে যে অন্যরাও চিমটি কাটে। আমি জানি তো, আমরা তো জানি যে এক হাতে তো তালি বাজে না। তুমি বেশি বললে সে কম বলে, সে বেশি বললে তুমি বেশি বলো। তো আলটিমেটলি কম বেশি করে সবাই সবাইকে বলে, এরকম তো হয় না শুধু পিয়া বকর 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 করে যাচ্ছে, ওই তরফ থেকে কিচ্ছু আসছে না, তবু পিয়া হামা হামা করে যাচ্ছে, এটা হয় না। তাহলে ওই তরফ থেকেও কিছু আসে, এই তরফ থেকেও কিছু আসে, এই তরফ থেকে বেশি আসতে পারে, ওই তরফ থেকে কম আসে, কিন্তু আসে, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য আসুক, কোনো এক তরফ থেকে তো বন্ধ করতে হবে। তা তুমি যখন কনফিডেন্ট যে তোমার ভিডিও এমনিই চলে, কোনো কন্ট্রোভার্সি না দিয়ে, কোনো রকম কিছু না দিয়ে, ইভেন তুমি দুদিন ভিডিও বন্ধ রেখেছো 50 বার করে বলছো, তো তাহলে যদি তোমার ভিডিও চলে তাহলে তোমার অসুবিধা নেই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি যে এই ভিডিওটা বন্ধ রেখেছিলে কিসের কারণে? নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়, যে তোমাকে কেউ কেউ বলেছিল, তোমার এত মনে প্রাণে লেগেছে যে ভাই আমি বাবার কাজ দেখিয়ে ভিডিওতে ইনকাম করছি, তোমার সেটা খারাপ লেগেছে। যদি আমার মনে হয় সেটা খারাপ লাগার কোনো কিছুই ছিল না, বেশ করেছি। আমার বাবার মানে বাৎসরিক কাজ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের, এবং আমরা যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগার, তো আমাদের সমস্তটা দেখাতে হয়, তাই আমি বাবার কাজটাও দেখাচ্ছি। আর তাতে যদি লাখ টাকা ইনকাম হয় তো সো হোয়াট। কিন্তু সেটা তুমি না করতে পেরে তুমি কী করলে? দুদিন কাজ বন্ধ রেখেছো। ভালো করেছো, দুদিন কাজ বন্ধ রেখেছো, সুষ্ঠুভাবে কাজটা সম্পূর্ণ হয়েছে। তোমার ব্লগের ইনকাম হয়নি ঠিকই, কিন্তু তোমার কাজটা সুসম্পন্নভাবে হয়েছে। তারপরে তুমি প্রতিদিন প্রতিনিয়ত আমি দুদিন কাজ বন্ধ রেখেছি, আমি দুদিন কাজ বন্ধ, কেন? কিসের জন্য? কার জন্য স্যাক্রিফাইস করেছো? আর যদি করে থাকো তাহলে সেটা এসে বড়াই করার কী দরকার আছে? আমি দুদিন বন্ধ করেছি, দুদিন বন্ধ করেছি, এবং তুমি বলছো যার যেটা কাজ করে অভ্যাস সেটা না করলে এ হয়। তাহলে তুমি যখন জানো তোমার এই কাজটা অভ্যেস, তুমি ডেলি ব্লগিং করো, তাহলে কিছুদিন আগে তুমি বলছিলে যে ব্লগিং করে তো আমার সংসার চলে না, তাই প্রতিদিন ব্লগ করার ইচ্ছাটাও আর নেই, কারণ ব্লগিং করে সেই পয়সা ওঠে না। আমি প্রমোশনাল ভিডিও থেকে পয়সা পাই, অন্য জিনিস থেকে পয়সা পাই, কিন্তু ব্লগিং করে আমার সেই অর্থে পয়সা আসে না, এ কথা তুমি নিজে বলেছো। তাহলে এখন তোমার আবার ব্লগিংয়ের নেশা চেপে গেছে, ভালো কথা, সেটা হওয়া তো ভালো। তাহলে যখন নেশা চেপে গেছে তাহলে তুমি ভিডিওটা করো, তুমি ভিডিওটা করবেও না অথচ 25 বার এসে বলবে যে আমি দুদিন ভিডিও বন্ধ করেছি, আমি দুদিন ভিডিও বন্ধ করেছি। কার জন্য, কার উপর রাগ করে তুমি, মানে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার কেস করেছো? বন্ধও করেছো, আবার 50 বার বলতেও আসছো বন্ধ করেছো, কেন বলছো? তা যারা তোমাকে বলেছিল তারা কি সেটা উইথড্র করে নেবে নাকি? যে তুমি না গো, তুমি বাবার বাৎসরিক কাজ না দেখিয়েও ইনকাম করতে পারো, এটা কি উইথড্র করে নেবে? তুমি তো বলেইছো যারা নেগেটিভ কমেন্ট করে তারা নেগেটিভই বলবে, তারা পজিটিভ বলবে না। তাহলে সব জেনে, সব কিছু জেনেও তুমি কেন এই কথাগুলো বারবার বলতে আসছো? আমি এটাই বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে যেটা দেখলাম, কল্পনার বরের কিছু ক্লিপস দেখলাম, এবং সেখান থেকে বুঝতে পারলাম যে ওদের যে জায়গার ভাগটা সেটা হয়ে গেছে। তো এটা খুব কোয়াইট ন্যাচারাল, যেহেতু বাবা আর নেই, সেক্ষেত্রে দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়ে গেছে। তো মায়ের ভাগটা কোথায় আমার সেটা জানার বিষয়। মা কি শেয়ারের নাকি? মানে মায়েরও তো একটা ভাগ আছে, বাবার অবর্তমানে তো মা আর দুই ভাই, তিনজনের ভাগ আছে। এবার মা যার কাছে থাকবেন, মার সেই ভাগটা তার মায়ের। এবার মা যদি দুজনের কাছে থাকে তাহলে 50-50 ভাগ। তো এখানে মায়ের ভাগটা দেখলাম না, সেটাই আমি অবাক হয়ে গেলাম যে মায়ের ভাগ নেই কেন? মায়েরও তো একটা ভাগ প্রাপ্য। মা তো মানে তার মানে স্ত্রী, তাহলে তার তো মানে ভাগ প্রাপ্য আছে, তার ব্যাপারটা কোথায়? এবার বলতেই পারে দুটো ছেলের কাছে উনি থাকতে পারেন, সেটা অন্য কথা, সে তো অবশ্যই থাকতে পারে মা দুটো ছেলের কাছেই, এবং উনি সেলফ সাফিসিয়েন্ট, তাহলে থাকতে পারে। কিন্তু তার শ্বশুরের জায়গা, তার বরের জায়গায় তার অবশ্যই হক আছে। তো ওনার হকটা কোথায়? নাকি উনি হকটা ছেড়ে দিয়েছেন? আমি জানি না এই ব্যাপারটা। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে উনি দেখালেন যে ভাগটা কীরমভাবে হয়েছে। তো দেখলাম যে আমাদের পিয়ার যে বাথরুমটা করেছে, তারপর থেকে যে বাথরুম একটা ছিল, সেই বাথরুমটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা নিয়ে সমস্যা, ঠিক আছে। এবার ওই বাথরুমটা আগে করা ছিল যা শুনলাম। তো এবারে ওরা যতখানি ওদের বড় বাড়িটা করেছে, সেই বাড়িটার বাথরুম পর্যন্ত একটা সুপারি গাছ আছে, ওই পর্যন্ত ওর ভাগের পড়েছে। ওইদিকে টিনের বাড়িটা আর এদিকে যতখানি বাড়ি করেছে ওটা ওর ভাগে পড়েছে। আর তারপরে যে জায়গাটা, যেটা ওই বাথরুম পর্যন্ত আছে, সেই ততখানি জায়গাটা হচ্ছে তোমার কী যেন বলে, ওর পড়েছে আর কি, মানে ওই জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছিলো, তো ওইটা ওর পড়েছে, ওর সামনে ওই জায়গাটা। এবং ওই রিলেটেড একটা টিনের ঘর আছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার পিয়াদের। ওই ঘরটা ভেঙে ফেলতে হবে, কারণ ওই ঘরটা হচ্ছে ওইখানে বরাবর ও গার্ড দিয়ে দেবে যে ওটা ওর পোর্শন, ঠিক আছে। তাই জন্য টিনের ঘরটা ভেঙে দেবে, তাই দেয়ালটা ওই তুলে দেবে, মানে প্রিয়ার ভাসুরি ওই দেয়ালটা তুলে দেবে, এবং টিনের ঘরটা পিয়াদের ভাঙা পড়বে, যেটা বুঝলাম। আচ্ছা, এইবার তারপর থেকে যে পুরো জায়গাটা যতখানি এইদিকে তোমার রান্নাঘর পর্যন্ত আছে, ওটা প্রিয়ার ভাগে পড়বে। এবার যেহেতু উনি ওইদিকে ওই পায়খানা বাথরুম আর ওই টিনের ঘরটা পর্যন্ত ওনার পড়েছে, সেই
যেহেতু ওই যে প্রিয়াদের রান্নাঘরের পরে যে একটা বাগান মতো রয়েছে যেখানে উনি সুপারি চারা লাগিয়েছিলেন, সেইখানের একটা দেখালো খুঁটি মতো পোতা আছে, অতখানি পর্যন্ত জায়গাটা মানে ভাগ হয়েছে, মানে একটা তো মাপ আছে, অত পর্যন্ত প্রিয়া পাবে। তারপরে যে জায়গাটা, সেই জায়গার পোর্শনটাও প্রিয়ারই পাবে, কারণ এটা লম্বা করে এদিক ওদিক তো হয় না। তো সেইখানে যে সুপুরি চারাগুলো লাগিয়েছিল সেগুলো ট্রান্সফার হবে এইদিকে প্রিয়ার যে জমিটা ছিল সেইখানে। সেই জমিটা নাকি প্রিয়াকে প্রিয়ার শ্বশুর মশাই দিয়ে গিয়েছিলেন, হ্যাঁ, ভাইকে বললো যে ভাইকে দিয়ে গেছিলেন, কিন্তু সেটা ট্রান্সফার হবে, ঠিক আছে, ওই দিকে চলে যাবে। কারণ এদিকে যেহেতু এই জায়গাটা ওই পোর্শন পর্যন্ত প্রিয়ার হয়ে গেল, এবার তারপরে যে জায়গাটা পড়ে আছে সেটা যদি ও নেয় তাহলে হ্যাপাজার্ট হয়ে যাবে, তাই এই দিকের জায়গাটা প্রিয়াই পাবে। আর ওই দিকের জায়গাটা, সেই জায়গাতে সুপারি গাছগুলোকে ওরা ট্রান্সফার করে দেবে, আর হচ্ছে কিছু সুপারি গাছ তারপরেও থেকে যাবে, সেই সুপারি গাছগুলো ওরা বাড়িতে লাগিয়ে নেবে। তো ওই দিকের জায়গাটা উনি পাবেন, ঠিক আছে। আর যে দোকান ঘরগুলো আছে সেগুলোও উনি পাবেন, মানে হিসেবটা হচ্ছে উনি ওনার যে বাড়িটা করেছে বা টিনের বাড়িটা রয়েছে সেটা তো উনি পাবেনই, প্লাস হচ্ছে এই দিকের জায়গার হচ্ছে যেদিকটা প্রিয়ার শ্বশুরমশাই আর কি প্রিয়াকে দিয়েছিল সেদিকের জায়গাটা ওই বড় ভাইটা পাবে। আর এদিকে যে বাথরুম পর্যন্ত জায়গাটা, টিনের ঘরটা পর্যন্ত জায়গাটা ওর ভাসুরের পড়েছে, তাই ওরা আবার ওদের রান্নাঘরের পরে যে যে বাগান মতোটা হচ্ছে ওটা প্রিয়া পাবে, ওরা প্রিয়ারা পাবে। আর ওই জায়গার পর থেকে যে জায়গাটা, সেই জায়গাটাও প্রিয়ারাই পাবে, এটা ওর মা ডিসাইড করেছে, কারণ এক লাইনে হয়ে গেল, তাই এদিকে আবার সুপারি গাছগুলো তুলে তুলে নেবে। তো এটা ভালো ডিসিশন, এবং উনি বললেন যে এটা আমি এখানে বলে রাখলাম তার কারণ এটা আমি ইউটিউবে প্রমাণ হিসেবে রেখে দিলাম। এভাবে ইউটিউবে ভিডিও করে রাখলে কি প্রমাণ হয়? সবটাই লিগাল ব্যাপার। এটা যদি মৌখিকভাবে হয়ে থাকে তাহলে মৌখিকই, আর না হলে সেটা লিখিত পড়িত পরবর্তীকালে হতে পারলে তাহলে সেটা খুবই ভালো হবে। তো এখন আমার যেটা মনে হলো সেটা মৌখিকভাবেই হয়েছে, আর সেটা ইউটিউবে এরমভাবে প্রমাণ, মানে আমি এরম বলেছিলাম সেটা প্রমাণ এরমভাবে হয় আমার জানা নেই। এরমভাবে প্রমাণ হয়। অ্যাকচুয়ালি মুখের কথার কোনো ভ্যালু হয় না, সেটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, যে যে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারে সেটা ওয়েল অ্যান্ড গুড, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু মুখের কথা নয়, কাগজ যদি করে নেওয়া যায় তাহলে কোনো প্রমাণ ওইভাবে ইউটিউবে রাখতে হয় না, প্রমাণ কাগজ কলমেই থাকে। যাই হোক, আলটিমেটলি সুষ্ঠুভাবে নিজেদের জায়গা ভাগ হয়েছে এবং বলছে আমি বড় ভাই হিসেবে মেনে নিলাম। আমার মেনে নেওয়ার কী আছে, মানে আমি এটা বুঝতে পারলাম না, মানে আলটিমেটলি সমান সমানই তো হয়েছে। উনি রাস্তার ওখানে যে দোকান ঘরগুলো আছে ওই জায়গাটা পাবেন, প্লাস এইদিকে যে বড় জায়গাটা আছে ওটাও পাবেন, তাহলে অসুবিধা তো কিছু নেই। হ্যাঁ, এবার পিয়াদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে পিয়াদের এক ঢেলে জমিটা হবে, মানে যেখানে ও বাথরুম করেছে ওই জায়গা থেকে পোর্শন থেকে যদি ভাগ করো, তাহলে ওখান থেকে পুরো রান্নাঘর ফান্নাঘর ছাড়িয়ে যে পুরো ওই দিকে যে বাগানটা পুরোটা প্রিয়ার একই দিকের হবে। আর এদের ক্ষেত্রে কি হবে, একটু খাপচারা হয়ে যাবে, কারণ ওইদিকে পিছনে ওই দিকের জায়গাটা হবে, ওটা পিছনে কি সামনে সেটা বুঝতে পারছি না, মানে প্রিয়াদের জায়গাটা মনে হয় পিছনে, ওদের জায়গাটা মনে হয় সামনে। তো ওই জায়গাটার পর আবার ওই দিকে আবার ওই পোর্শনটা হবে, তাই ওদের জায়গাগুলো একটু সেপারেট হলো, কিন্তু প্রিয়ার এক ঢেলে জায়গাটা হলো। এটাই যা প্রিয়ার জন্য সুবিধা হলো। তবে ওর মা থেকেই আর বড় ভাসুর থেকে এই ব্যাপারগুলো করে দিল, মানে অন্য বড় ভাসুর সিনিয়র মোস্ট পার্সন মিলে এই জিনিসটা করে দিল, এবং সেটা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে, উনিও সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, এবং এটা ভালো। নিজেদের মধ্যে সুস্থভাবে জিনিসটা হয়ে গেলে সেটা ভালো, মৌখিক কথাই ভালো, তবে আমার মনে হয় লিখিত পঠিত করে নেওয়াটাই সব থেকে ভালো। আর আমার একটাই কোশ্চেন, যে তাহলে মায়ের ভাগটা কোথায় গেল? মা কি দুজনকে সমান ভাগে ভাগ করে দিল এবং বলল যে দুজনেরই দায়িত্ব, মানে আমাকে আর কি দুজনেরই দায়িত্ব দেখার, এরম ব্যাপার? কি জানি, আমার মনে হয় যে এটা 3 ভাগ করে একটা ভাগ মায়ের পোর্শন রাখা উচিত, এবং সেক্ষেত্রে যে মাকে দেখবে সে সেই জায়গাটা পাবে। এবার যদি দুজনে মিলেই দেখে তাহলে দুজনে 50-50 পাবে, সেটাই মনে হয় সব থেকে ভালো ছিল। যাই হোক, সেটা ওদের নিজস্ব চয়েস। এক্ষেত্রে কি মা অনেক সিকিওর হয়ে যেত আমার মনে হয়, যদিও মা নিজে ইনকাম করে, তাহলেও মায়ের বরের জমিতে মায়ের অধিকার অবশ্যই আছে, সেটা আমি মনে করি। তো যাই হোক, আলটিমেটলি সবটাই সুষ্ঠুভাবে হলো। আর একটা জিনিস বোঝা যায় যে প্রিয়ার বর কিন্তু একেবারেই মানে অন্য স্বভাবের। প্রিয়ার বরের মধ্যে কিন্তু কোনো রকম কুটকাচালি বা কোনো রকম প্যাচপ্যাচালি কিছুই নেই, এদিকে যা করে সব প্রিয়াই করে। আর ওদিকে কিন্তু ওনার ভাসুর অনেক বেশি বোঝে, বস্তার বৈষয়িক, যেহেতু মার্কেটে ঘুরে বেড়ায় তেমনি তো বুঝবেনই। আর সেক্ষেত্রে কল্পনাও ভেরি স্মার্ট। হ্যাঁ, যতক্ষণ ভাগের ভিডিওগুলো দেখা যাচ্ছিল ততক্ষণ কিন্তু কল্পনা তার বরের সঙ্গে ঘোরাঘুরি করছিল। তো যাই হোক, আলটিমেটলি দেখো, ভিডিও করে পয়সা ইনকাম করলে সবারই ভালো লাগে, ঠিক আছে। আর উপরেই পাওনা হচ্ছে ভিউয়ার্সদের ভালো ভালো কমেন্ট। তো সেটা কিন্তু কল্পনা স্বীকার করলো যে তোমরা ভালো ভালো কমেন্টস করো, আর পয়সা তো সবার দরকার আছে, তাই আমি রোজ ভিডিও দেবো। হ্যাঁ, ওর ভিডিওতে একটু গন্ডগোল হয় অ্যাকচুয়ালি, ও ভয়েস ওভারগুলো একটু ভুলভাল করে ফেলে, গান ফানগুলো ঠিকঠাক করে কিন্তু ভয়েস ওভারগুলো ভুলভাল হয়, একটু 19-20 হয়। তবে সেটা করতে করতে ঠিক হয়ে যাবে, কারণ প্রিয়ার যে এক্সপিরিয়েন্স আছে সেটা তো কল্পনা নেই, আর কল্পনা রেগুলার ভিডিও দেয় না বলে সেই জায়গাটাও অ্যাচিভ করতে
পারেনি, তবে আশা করা যাচ্ছে রেগুলার ভিডিও দিলে ওরও একটা ফ্রেন্ড বেস ফ্যান বেস তৈরি হবে, হ্যাঁ, ইউটিউবে। তো দেখা যাক কি হয় না হয়। তবে হ্যাঁ, ওর এই বাৎসরিক কাজ নিয়ে কিন্তু প্রচুর ভিডিও হয়েছে, ও করেছে, এবং প্রত্যেকটা ভিডিওতে ভিউজও কিন্তু প্রচুর হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি ওকেও বলবে লাখ টাকা ইনকাম করে নিল বাবার কাজ দেখিয়ে? কি জানি, সেটা বলতে পারবো না। তবে হ্যাঁ, প্রিয়া লোকের মুখে ঝামা ঘষবার জন্য এই বাৎসরিক কাজের ভিডিওগুলো করেনি, দুদিন অফ রেখে লোককে বুঝিয়ে দিয়েছে এভাবেও আমি ইনকাম করতে পারি। কিন্তু আলটিমেটলি তাতে কি হয়েছে? লস হয়েছে। তো নিজের নাক কেটে অন্য লোকের যাত্রাভঙ্গ করাটাই কোনো বড় মহান কাজ নয়, ঠিক আছে? আমার মনে হয় যে যাই বলুক, নিজের ভিডিও নিজে করা উচিত ছিল, যদি সময় পাওয়া যেত। এবার সময় না পেলে, আমি সেই পজিশন না পেলে সেটা আলাদা কথা। যদি সময় পাওয়া যেত এবং সেখানে যদি ভিডিও করার মতো এলিজিবিলিটি থাকতো, তাহলে ডেফিনেটলি করা উচিত ছিল। কে কী বললো, হু কেয়ার্স। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকে আমার কমেন্ট বক্সে এসে বলছে তুমি ওর ভিডিও দেখোনি, তুমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখোনি, তুমি ওই করনি সেই কারণে। হ্যাঁ, আমি অনেকের ভিডিও দেখিনি, এটা সত্যি, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রায় অনেকেরই ভিডিও দেখি প্রিয়া রিলেটেড। তো সেক্ষেত্রে কথাটা হচ্ছে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বলেছে সেটাকে নিয়ে আপনারা মাথা ব্যথা কেন করছেন? সেক্ষেত্রে ও বলেছে বলে তার জন্য প্রিয়ার কি এই রাইটসটা হয় যে কোনো একজন বলেছে বলে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ধরে ধরে টানা, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমাদের ব্যাপারগুলো এরকম হচ্ছে, তার জন্য ভিউয়ার্সরা ভুল বুঝছে? এটা কেন বোকা বোকা কথা না? নিজেদের ক্যাজরা কেজরি বাইরে মার্কেটে আউট না করলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ক্ষমতাই নেই যে তারা কিছু বলবে বা কিছু করবে, ঠিক আছে? অতএব আগে ঘর শাসন করা উচিত, পরে পরকে শাসন। তাহলে প্রিয়া আগে নিজেকে ঠিক করা উচিত, তারপরে পরকে বলার। যদি প্রিয়া কন্ট্রোভার্সিয়াল কিছু না দেয়, কোনো থাম্বনেল বা টাইটেলে কিছু না বলে, কোনো কিছুই মানে বাইরে এসে হাউমাউ না করে, তাহলে কিন্তু কন্ট্রোভার্সি হবে না। সেটাকে প্রিয়াকে বুঝতে হবে। প্রিয়া এই যে বাৎসরিক কাজের ভিডিওটা করতে পারেনি, তার জন্য যে ক্ষোভ প্রকাশ করছে বা বারবার আফসোস, তার মানে ভিউজটা ইনকাম করতে পারেনি তার যে আফসোসটা, কিন্তু বারবার বলছে, এটা তো বলার দরকার নেই। ও তো যা করেছে নিজে স্ব ইচ্ছায় করেছে, তাহলে এখন আফসোস করে কী লাভ? এটা আমার মনে হয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।